সুপ্রিয় দর্শক, ভিউজ বাংলাদেশের ফিফা বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি আহমদ সিফাত। আপনারা ইতোমধ্যেই আজ সকালে বেশ টান টান উত্তেজনাকর একটি ম্যাচ উপভোগ করেছেন, আর্জেন্টিনা বনাম আলজেরিয়া, যেখানে আর্জেন্টিনা 3-0 গোলে জয়লাভ করেছে। আরেকটি উত্তেজনাকর ম্যাচ ছিল এমবাপ্পের ফ্রান্স ভার্সেস সেনেগাল। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং সেই সঙ্গে আগামীকালকের ম্যাচ অনুষ্ঠিত হবে। কালকে সবচেয়ে টানটান উত্তেজনাকর যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি হচ্ছে হাডসন স্টেডিয়ামে পর্তুগাল ভার্সেস কঙ্গো। এই ম্যাচটি নিয়ে আমরা আলোচনা করব এবং এর বাইরে সঙ্গে থাকবে হচ্ছে ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়া। বরাবরের মতোই আমাদের সঙ্গে আবারও উপস্থিত আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার। হীরা ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ ভাই, আপনার পছন্দের দল স্পেন, আর আমি বরাবরের মতোই ব্রাজিল সমর্থক, কিন্তু কালকে আসলে আমরা যে ম্যাচটা দেখলাম, অর্থাৎ একটা মেসিময় ম্যাচ, মানে দুর্দান্ত তার পারফরমেন্স, এবং আমরা যেটা গতবার ধারণা করেছিলাম যে সে তো রিটায়ারমেন্টে যাওয়ার কথা ছিল, এটাই তার শেষ বিশ্বকাপ। কিন্তু এই শেষ বিশ্বকাপে মানে মেসির খেলা দেখে আসলে মনে হচ্ছিল না যে তার আসলে রিটায়ারমেন্টে যাওয়ার সময় এখনো হয়েছে, কিন্তু বয়সের কারণে চলে যেতে হবে। সেটাই তো এবং মানে প্রচণ্ড উত্তেজনাকর যে পরিস্থিতির কথা বলতে হবে, যে বাংলাদেশে আসলে গতবারের ফিফা চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আমরা যেটা জানতে পেরেছিলাম যে ইন্টারন্যাশনাল মিডিয়ায়ও প্রচুর কাভার পেয়েছিল যে বাংলাদেশে আর্জেন্টিনার একটা বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে। জি এবং তারা আজকে সারা দেশে মানে মোটামুটি বলা যায় যে একটা ঈদ ভাব চলতেছে পুরা দেশ জুড়ে। তো কালকের ম্যাচের কথা যদি প্রথমেই বলতে চাই, যে আর্জেন্টিনার ওভারঅল পারফরমেন্স আসলে কেমন দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। বিষয়টা হলো যে আপনি যেটা বলেন যে মেসিময়, এতে কোনো সন্দেহ নাই যে আজকে সকালের ম্যাচটা একদম মেসিময়ই ছিল। অনেকগুলো রেকর্ড হয়েছে মেসির ব্যক্তিগত। সঙ্গে আমি বলবো যে আর্জেন্টিনার যদি আজকে যারা খেলা দেখেছে তারা বলতে পারবে যে পুরা ম্যাচটা কিন্তু মেসির রেকর্ডের জন্য হয়েছে, কিন্তু ম্যাচে কিন্তু আর্জেন্টিনার পুরো টিম তাদের ফুল এফোর্টটা দিয়েছে। প্রতিটা পজিশনে তারা তাদের ডিফেন্স কভার করেছে, তারা মাঝমাঠ কভার করেছে। ডিফেন্স যেরকম শক্তিশালী ছিল, মাঝমাঠ ছিল, এবং আক্রমণে তো মেসি ছিলই। তো আমি সেটাই বলছি যে আমি মেসির বিষয়টা আসছি, আগে বলি যে এই ম্যাচগুলো আমরা আরও ম্যাচগুলো দেখেছি, যেমন ফ্রান্সের ম্যাচ দেখেছি, এর আগে 11টা হয়েছিল রাত। তো ফ্রান্সের ম্যাচ দেখে মনে হয়েছে যে তাদের স্কোর লাইনটা 3-1, কিন্তু এটা কিন্তু পুরো ম্যাচের চিত্র না, তাদের ডিফেন্স খুবই দুর্বল ছিল। আপনি স্পেনের ম্যাচ, আমি স্পেনের সাপোর্টার, তখন স্পেনের ম্যাচের কথা বলি যে স্পেন যখন খেললো তাদের ডিফেন্সটা খুব ভালো ছিল, মাঝমাঠ অসাধারণ। পুরা ম্যাচে আসলে কেপ ভার্দে ওরকম সুযোগই পায় নাই, কিন্তু তারা কিন্তু গোল করতে পারে না। এটা হচ্ছে তো গোল করতে হবে, ফুটবল তো গোলের খেলা, গোল তো করতেই হবে। গোল শূন্য ড্র করেছে, যদিও পুরো ম্যাচটা তারা 11 জন প্লেয়ারই কেপ ভার্দের ডিবক্সের ভিতরে ছিল, তো এই ফাঁকফোকর গলাতে পারে নাই। তো সেক্ষেত্রে বলবো যে একটা পূর্ণাঙ্গ কমপ্লিট একটা ম্যাচ যদি বলি আমরা, এর আগে এই ম্যাচটা যদি কিন্তু খেলেছে আর্জেন্টিনা, আমরা দেখেছি যে ব্রাজিল মরক্কো ম্যাচ, ওই ম্যাচে মরক্কো ভালো খেলেছে, অসাধারণ খেলেছে, ব্রাজিল পারে নাই। হ্যাঁ, ব্রাজিল তো প্রথম হাফে ওইভাবে পেরেই ওঠে নাই, সেকেন্ড হাফে খেলেছে। ম্যাচটা দেখে আসলে আমার কাছে যেটা মনে হয়েছিল যে মানে মরক্কোর সামনে আসলে মানে আর্জেন্টিনার ম্যাচও আমরা দেখলাম, ফ্রান্সের ম্যাচও আমরা দেখলাম, মরক্কোর পারফরমেন্সও দেখলাম, যেটা মনে হলো যে ব্রাজিলের মানে একটা হতাশাগ্রস্ত দল। হ্যাঁ, না এটা ছিল আপনার ঠিকই বলেছেন যে তারা বলেছে যে আমরা দ্বিধাগ্রস্ত ছিলাম, এটা ক্যাসিমিরও বলেছে পরে যে আমরা দ্বিধাগ্রস্ত ছিলাম। দানিয়েল বলেছে যে আমাদের মধ্যে এই সমন্বয়টা শুরু থেকেই অভাব ছিল, তারা স্বীকারও করেছে। আপনি দেখেন আর্জেন্টিনা খেলেছে আলজেরিয়ার সাথে, আলজেরিয়া কিন্তু উত্তর আফ্রিকার একটা দল, তারা মরক্কোর পার্শ্ববর্তী রাষ্ট্র। মরক্কো আর আলজেরিয়া সেম ক্যাটাগরির, একটু বেটার মরক্কো, সেম খেলাটাই তারা খেলে, ডিফেন্স, শক্ত ডিফেন্স, মাঝমাঠ ভালো, অ্যাটাকিংয়ে যায়, পাসিং সিস্টেম, এয়ারে বল খেলা সবই ভালো তাদের। একইভাবে মরক্কো, সেখানে আমরা মরক্কো যেই পারফরমেন্সটা আমরা ব্রাজিলের সাথে দেখেছি,
এবং যে পারফরমেন্সটা আমরা আলজেরিয়ার দেখলাম আর্জেন্টিনার সাথে, দুইটার মধ্যে অনেক পার্থক্য। এখন আপনি বড় দল কী করবেন? আবারও ঘুরে ফিরে স্পেনের ম্যাচ আসে, যে ম্যাচ বড় দলগুলো, স্পেন তার বড় দলের মতনই খেলেছে, কোনো অ্যাটাক করতে দেয় না, পুরো টাইমে মাত্র একটা শট নিয়েছে কেপ ভার্দে, তারা এখানে ডজনের ডজনের শট নিয়েছে স্পেন। তো এই জিনিসটা ব্রাজিল করতে পারে না, যেটা আর্জেন্টিনা কালকে কমপ্লিট একটা ম্যাচ খেলেছে, যে আলজেরিয়াকে এ ধরনের মাঝারি গোছের দলকে একদম নিচে টেনে নামানো নিজের পারফরমেন্স দিয়ে, এটাই করতে হবে। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, তাদেরকে তো এটাই করতে হবে, ইংল্যান্ড, জার্মানি। তো এই ম্যাচটা অসাধারণ খেলেছে একদম, বলতে হবে যে কমপ্লিট ম্যাচ, দুর্দান্ত পারফরমেন্স। আর এখন যদি বলি এই আর্জেন্টিনার যে মেসির কথা, মেসির কিন্তু কালকে বেশ কয়েকটা রেকর্ড হয়েছে, যেই রেকর্ডগুলো একটা অসাধারণ, এবং যেই রেকর্ডগুলো ছোঁয়া খুব ডিফিকাল্ট যে কারোর জন্যই। এটা হয়তো পরবর্তীতে কেউ চেষ্টা করলে এটা কতদিন লাগে সেটা দেখার বিষয়। মেসির কালকে 200তম ম্যাচ খেলতে নেমেছে। মজার বিষয় হচ্ছে 200তম ম্যাচটা হলো বিশ্বকাপের প্রথম ম্যাচ। তো এই ম্যাচে তারা জয়লাভ করেছে। মেসির বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক, এর আগে সে 5টা বিশ্বকাপ খেলেছে, এটা তার 6ষ্ঠ বিশ্বকাপ, এই প্রথমবার সে হ্যাটট্রিক করলো বিশ্বকাপে। গত বিশ্বকাপে আপনি জানেন যে ফাইনালে মেসি 2 গোল দিয়েছে, কিন্তু হ্যাটট্রিক করতে পারে না। এমবাপ্পে হ্যাটট্রিক করেছিল, হ্যাটট্রিক করেও হেরেছে ফ্রান্স। তো মেসি এটা দিয়ে স্টার্ট করেছে। তার জীবনে আর কি পাওয়ার, যা যা দরকার, একটা কাপ পাওয়া দরকার ছিল গতবার, সেটাও পেলো। এবার যা দরকার ছিল তার 200তম ম্যাচ খেলা, 6ষ্ঠ বিশ্বকাপে দেখেন খেলতে নামে, এবার প্রথম প্লেয়ার হিসেবে সে খেলতে নামলো। 6ষ্ঠ বিশ্বকাপ, হয়তো রোনালদো আজকে খেলবে, আজকে রাত 11টায়, তো তার আগেই মেসি খেললো। তো প্রথম বিশ্বকাপ, মানে 6ষ্ঠ বিশ্বকাপ খেলা প্রথম প্লেয়ার। তারপরে সে বিশ্বকাপে তার গোল 16টা, আপনি জানেন 16টা গোল করে। জার্মানির মিরোস্লাভ ক্লোসা ছিলেন সবার উপরে, মেসি ছিল আপনার 13টা গোল। তো কালকে সেই মিরোস্লাভ ক্লোসার রেকর্ড কিন্তু সে ছুঁয়ে ফেললো, সর্বোচ্চ গোলদাতার। তো ক্লোসা তো রিটায়ার করেছে, মেসির কিন্তু এই টুর্নামেন্টেই আরও খেলা বাকি আছে। রিটায়ারমেন্টের আগেই তার হচ্ছে আসলে তার ঝুলিতে আরো কিছু রেকর্ড, মিনিমাম তো 2টা, তাই না? গ্রুপ পর্বে আরও 2টা ম্যাচ আছে তার, অস্ট্রিয়ার সাথে, জর্ডানের সাথে। মানে এবার তাহলে আসলে প্রথম যিনি ছিলেন তাকে আসলে মেসির এবার রেকর্ড ক্রস করে যাওয়ার সম্ভাবনা। হ্যাঁ, অবশ্যই। তার প্রথম ম্যাচে 3টা গোল করে তো তার মিরোস্লাভ ক্লোসার সমান হয়ে গেছে। এখন অস্ট্রিয়ার সঙ্গে খেলা, জর্ডানের সঙ্গে খেলা, এবং মেসি যদি তারা সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করে, হ্যাঁ সেটা হয়তো নিশ্চয়ই করবে। প্রথম ম্যাচে এই দুর্দান্ত জয়ের পরে আমরা বলতেই পারি, যেহেতু এবার 3য় স্থান যে পাবে সেও, তারও যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আর্জেন্টিনা 2য় রাউন্ডে যাবে, 2য় রাউন্ডে গেলে সেখানেও সে ম্যাচ পাবে, নকআউট পর্বে ওই ম্যাচে জিতলে তারা পরবর্তীতে আরও ম্যাচ পাবে। তো মেসির কিন্তু মানে সুবর্ণ সুযোগ বলতে কি, আমার মনে হয় যে দ্বার প্রান্তে মেসি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার। তো এখানে চ্যালেঞ্জ জানাতে পারে এমবাপ্পে আছে তার ঠিক পেছনেই, তারও 2টা গোল লাগবে আর সমান হতে। কালকে 2টা গোল করেছে, এখন সে 15তম আছে, 15টা গোল হয়েছে। তো দেখা যাক এখন এই রেকর্ডগুলো ভাঙতে হবে। এখন আপনাকে যেটা বলি যে কালকের ম্যাচ নিয়ে, ম্যাচে যেটা হলো, আপনি জানেন যে 17 মিনিটেই কিন্তু মেসির গোলে এগিয়ে গেল, এবং তারপরে দুর্দান্ত একটা খেলা খেললো তারা। প্রথমার্ধে যদি আর গোল হয় না, তারা আলজেরিয়া যথেষ্ট চেষ্টা করেছে, তাদের এয়ারের বলগুলা, তাদের যে নিখুঁত পাস, এটাকে তারা অনেকটাই কন্ট্রোলের মধ্যে নিয়ে এসেছিল আর্জেন্টিনার পাসগুলো, এবং তারা যে অ্যাটাক করতে পারছিল না, মেসিকেও অনেকটা আটকে রেখেছিল অনেকটা সময়। হ্যাঁ, আলজেরিয়া কিন্তু মোটামুটি মানে দল হিসাবে, আন্তর্জাতিক বিভাগে তারা দল হিসাবে কালকে আর্জেন্টিনার সাথে বেশ ভালো ফাইট দিয়েছে, এটা মানতে হবে। হ্যাঁ, নিঃসন্দেহে। এবং সেকেন্ড হাফের পরে গিয়ে হচ্ছে যে আর্জেন্টিনা ভালো খেলছে। বড় দলগুলো যেটা হয়, সেকেন্ড হাফের পরে তাদের আসল খেলাটা খেলতে পারে। 60 তখন একটা মারমুখী লড়াই। হ্যাঁ, এই যে ম্যাক অ্যালিস্টার যে পাসটা দিল, তো ওটা একটা অসাধারণ পাস ছিল। ওখান থেকে কোনাকুনি শটে যে মেসি গোল করলো, যে এটা একটা বাঁকানো শটে দুর্দান্ত একটা গোল। তারপরে তার ট্রেডমার্ক যে গোলটা, সেটাও সে করে ফেলো 76 মিনিটে। একটা দূরপাল্লার শট বলবো, এটা ডিবক্সের বাইরে থেকে, যথেষ্ট বাইরে থেকে বলটা বের করেছে সে। এবং এমন এই গোলটা এত গতি ছিল, গোলরক্ষক কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে বলটা আটকানো, কিন্তু কোনোভাবেই আর ছিল না, ফাঁক গোলে। এবং শেষ গোলটা হচ্ছে গোলরক্ষকের ভুলেও বলবো না, আসলে এত গতির একটা বল ছিল গোলমুখে, উনি জাস্ট ফিস্ট করতে গেল, এটা সামনে পড়লো, মেসি
একটা গোল দিয়ে দিল। তো এই জিনিসগুলো হচ্ছে যে কালকে মেসি যেটা বললেন যে মেসিময় একটা ম্যাচ গেল, সেই ম্যাচটাই আসলে তারা খেললো এবং মেসির ভক্ত বাংলাদেশের বললেন আপনি যে বাংলাদেশের লাখ লাখ ভক্ত আছে আর্জেন্টিনার, তাদের জন্য একটা দুর্দান্ত শুরু, তাদের আনন্দের একটা উপলক্ষ কালকে হয়ে গেল। হ্যাঁ, আমরা যেটা গতকালকের আয়োজনে আমরা আলাপ করছিলাম যে আম, অর্থাৎ মেসির হাত ধরে কি আসলে ম্যারাডোনার সেই অধরা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে কিনা, কি মনে করছেন যে এই যে স্টার্টিংটা আমরা দেখলাম, তারা কি আসলে এবারও ব্যাক টু ব্যাক, হ্যাঁ, যেটা আমার বাংলাদেশের কাছে দর্শকরা যেটা আশা করছেন আমরা আর কি, তো যে ফার্স্ট রাউন্ডের প্রথম ম্যাচ অলমোস্ট শেষের পর্যায়ে, কালকে শেষ হবে ফার্স্ট রাউন্ডের প্রথম ম্যাচ সবার। তো বড় দলগুলোর এর মধ্যে খেলা আছে বাকি, আর পর্তুগালের আর হচ্ছে ইংল্যান্ডের, আমরা শিরোপা প্রত্যাশী যেটা বলি, কলম্বিয়ার ম্যাচও আছে আগামীকাল। তো এই দুটো দল ছাড়া আমরা কিন্তু অলমোস্ট সবগুলো দলের খেলাই দেখেছি, বড় দলগুলো, নেদারল্যান্ডস, স্পেন, ব্রাজিল, এই আর্জেন্টিনার, ফ্রান্স, সবার খেলাই হয়েছে। তো এই খেলাগুলো দেখে মনে হয়েছে যে কমপ্লিট যে একটা খেলা সেটা কিন্তু আর্জেন্টিনায় খেলে, তো কোনো সন্দেহ নেই। আমি যদি আর্জেন্টিনার বিষয়ে আরেকটা কথা বলতে চাই, যে 2022 কাতার বিশ্বকাপে নেপথ্যে আরেকজন নায়ক ছিল। মেসি যদিও হচ্ছে সেলিব্রিটি স্টার, কিন্তু 22-এর ম্যাচে পেছনে ছিল মার্টিনেজ, সে কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে। মার্টিনেজের এবার পারফরমেন্স কিভাবে, কেমন দেখছেন? মার্টিনেজ গতকালও যেটা হলো, আজকেও ম্যাচটা খুবই ভালো খেললো মার্টিনেজ, বেশ কয়েকটা সেভও করেছে এবং তার মধ্যে সেই আত্মবিশ্বাসটা ছিল যে মেসির, যে তাকে দেখে কালকে মনেই হয় না যে সে এটার তার লাস্ট বিশ্বকাপ, তার এজ কত কিছুই বোঝা না, তার যে দুর্দান্ত খেলা, তার যে ফিনিশিং টাচ, তার যে ড্রিবলিং, সব কিছুই ছিল অসাধারণ। সেরকম মার্টিনেজও তো কিন্তু আজকে একই ধরনের খেলা খেলো। মার্টিনেজের যে সেভ, তার গোল পোস্টের নিচে দেওয়া অবিচল একটা জায়গা, সেটাও সে দেখালো যে আমরা, তারা একটু মনে করিয়ে দিতে চাইলো সবাইকে, আসলে একটা বার্তা দিল আজকের ম্যাচে যে আমরা আসলে শিরোপা পুনরুদ্ধার, মানে শিরোপা আবার ধরে রাখার জন্যই আমরা এই ম্যাচটা খেলছি। তো যেটা বলেন যে ম্যারাডোনার অধরা স্বপ্ন, ম্যারাডোনা আপনি জানেন যে 86 সালে বিশ্বকাপ পাওয়ার পরে তারা 90 সালেও খেললো, 90 সালে তারা ফাইনাল খেললো, ফাইনালে জার্মানির কাছে 1-0 গোলে হারলো। ম্যারাডোনার যে আক্ষেপ, তারপরে ম্যারাডোনা খেলতে পারে না, ওই ম্যাচে একটা ট্র্যাজেডি, ম্যারাডোনা লাল কার্ড খেলো। ম্যারাডোনা যেটা আক্ষেপ নিয়ে থাকলো, সে বরাবরই বলতো যে আমার পরপর 2টা বিশ্বকাপ পাওয়ার চান্স ছিল, যে কারণে আমি যে কোনো কারণেই হোক আমি পাইনি, এই যে একটা আক্ষেপ তার সবসময় ছিল। এটা মেসির এই সুযোগ, কারণ হচ্ছে ওই ম্যাচের পরে এই প্রথম 2022 সালে এসে তারা বিশ্বকাপ জিতলো গত বিশ্বকাপে। তো ওই বিশ্বকাপের পরে এই প্রথম পরবর্তী বিশ্বকাপ, তো তাদের হচ্ছে এইটা ছোঁয়ারও একটা, সেই রেকর্ডটা ছোঁয়ারও একটা টাইম, যেটা এই পুরো বিশ্বকাপ টুর্নামেন্টে গত প্রায় 100 বছরের ইতিহাসে মাত্র 2বার হয়েছে, ইটালি এবং ব্রাজিল করেছে পরপর 2বার বিশ্বকাপ। আচ্ছা, এরপরে যদি আমি পরের উত্তেজনাপূর্ণ ম্যাচে আসি, সেটা হচ্ছে আমি আসবো তাহলে ফ্রান্স ভার্সেস সেনেগাল, যেখানে ফ্রান্স 3 গোলে আর সেনেগাল 1 গোলে, অর্থাৎ 2 গোলের ব্যবধানে ফ্রান্স জিতলো। তো এমবাপ্পের পারফরমেন্স নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নাই, তবুও মানে সেনেগাল তো আসলে আন্ডারডগ না, তবুও সেনেগাল ফ্রান্সের কাছে, আমি মানে আমার ব্যক্তিগত অভিমত যেটা, যে সেনেগাল মানে হাড্ডাহাড্ডি লড়াই না হইলেও আসলে কেউ কাউরে নাহি ছাড়ে সমানের সমান। ঠিক আছে, সেনেগাল তুলনামূলক কিছুটা দুর্বল টিম, কিন্তু তাও সেনেগালও কালকে যথেষ্ট নাকানি চুবানি খাইয়েছে ফ্রান্সকে। তো ওভারঅল সেনেগালের পারফরমেন্সটা দিয়ে যদি শুরু করেন, যে সেনেগালের কি অবস্থা দেখলেন? মানে কালকের ম্যাচটা আপনাকে আমি একটা কথা বলেছি যে আর্জেন্টিনা যেভাবে খেললো 3-0-তে, ফ্রান্সও 3 গোল দিয়েছে, সেনেগাল 1টা দিয়েছে। তো এইটা দ্বারা, এই স্কোরবোর্ড দ্বারা আপনি বলতে পারবেন না যে কালকের ম্যাচটা যে কীরকম হয়েছে। ম্যাচটা যারা দেখেছে তারাই বলতে পারবে যে ম্যাচটা কী হয়েছিল। প্রথমার্ধে তো সেনেগাল যা খেললো, তাদের পাসিং ফুটবল, তাদের শারীরিক শক্তি, আফ্রিকান শক্তি, সব কিছু কাজে লাগিয়ে যেভাবে আক্রমণাত্মক খেলাটা খেললো, নট ডিফেন্স যেটা খেলে যে আফ্রিকানরা সাধারণত, সেরকম না, একদম ফ্রান্সের সাথে চোখে চোখ রেখে বলবো না আমি, তার থেকেও বেশি কিছু, মানে অসাধারণ তাদের কিছু ইয়ে ছিল। তারা ভাগ্য খারাপ কালকে বলতে পারে, সেনেগাল আসলেই ব্যাড লাক। সেনেগালের একটা বল একদম
গোলরক্ষক ফ্রান্সের সে বলটা ঠেকালো, তারপরে বারে লাগলো, বারে লাগার পর তার গায়ে লাগলো, গায়ে লেগেও সেটা দিক পরিবর্তন করে ওই মানে গোলের দিকে না দিয়ে বাইরের দিকে গেলো। একেবারে এটা নিঃসন্দেহে একদম ভাগ্য। বারবার আমি দেখেছি কালকে যে তাদের ফ্রান্সের আসলে ফার্স্ট হাফে ডিফেন্স বলতে কিছু ছিলই না, ইভেন কি পুরা ম্যাচেই ছিল না। মানে ফ্রান্স মনে হচ্ছিল যে প্রথম থেকে খুবই গাছালো ভাবে খেলছিল। হ্যাঁ, মানে তাদের খেলাটা এরকম ডিফেন্স যদি থাকে ফ্রান্সের, ফ্রান্সের আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নাই যে তারা সেনেগালকে হারিয়ে 3 গোল দিয়ে কিছু একটা করলো। বিষয়টা এরকম না। তাদের এই পারফরমেন্স যদি থাকে ফ্রান্সের পরবর্তীতে নকআউট পর্বে বড় দলগুলোর সাথে যখন খেলা পড়বে, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড বা অন্য আর্জেন্টিনা, এদের মতন বড় শক্তিগুলোর সাথে, ফ্রান্সের নেদারল্যান্ডসের সাথেও খেলা পড়তে পারে। এরকম খেলা পড়লে ফ্রান্সের জন্য আসলে কপালে মানে আসলেই দুঃখ আছে। তারা কখনোই এই ধরনের ডিফেন্স রেখে আসলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে তাদের ফ্রান্সকে এখান থেকে শোধরাতে হবে। তাদের এই জায়গাগুলোকে তাদেরকে ঠিক করতে হবে, না হয় এটা কখনোই সম্ভব না। তারপরে যদি বলি যে ফ্রান্সের কালকের ওভারঅল খেলা, হ্যাঁ ফার্স্ট হাফের পরে সেকেন্ড হাফে এসে ফ্রান্স কিন্তু মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে এবং তারা 66 মিনিট পর্যন্ত কিন্তু গোল দিতে পারে না। 66 মিনিটে এসে মনে হলো যে একদম খোলসছে বের হলো ফ্রান্স। হ্যাঁ, মানে তাও আবার তখন হচ্ছে মানে বলা যায় যে এমবাপ্পের কাঁধে ভর করে। এমবাপ্পে, হ্যাঁ রাইট, এমবাপ্পের কাঁধে ভর রেখে কালকে এমবাপ্পে যদি তার এই অসাধারণ খেলাটা না খেলতো, তাহলে কিন্তু সেনেগালের যদি ভাগ্য সহায় হতো, তাহলে রেজাল্ট এমন নাও হতে পারতো। এমবাপ্পে অসাধারণ গোল দিয়েছে কালকে। তো ওই এখান থেকে এমবাপ্পে প্রথম 66 মিনিটে গোলটা দিল, তারপর 80 মিনিটে তারা এমবাপ্পের 2 গোলের পরেই কিন্তু খেলাটা একদম ঘুরে গেল। এবং এরপরে সেনেগালও চেষ্টা করেছে, অনবরত চেষ্টা করছে। আপনি জানেন যে খেলাটা বেশ জমে উঠেছিল, মানে নির্ধারিত সময়ের শেষে 90 মিনিট শেষে সেনেগাল একের পর এক আক্রমণ করতে রইল এবং তারা ফলশ্রুতিতে একটা গোলও পেল। ইব্রাহিম একটা দুর্দান্ত গোল দিল ফ্রান্সের। এরপরে এই সেনেগালে ফ্রান্সের জালে বল পাঠালো, তারপরে হচ্ছে যে আরেকটা বল পাঠালো মুহূর্তের মধ্যেই। তারা এটা ফ্রান্সের গোলরক্ষক ধরতে পারে না, এটা একটা আত্মঘাতী টাইপের গোল হতো। তো ফ্রান্সের গোলরক্ষক না ধরে এটা ভেতরে চলে গেল এয়ারে। এটা বারবার রিপ্লে দেখাচ্ছিল, বেশিক্ষণ দেখায়ও নাই। এটা হচ্ছে যে এটা হচ্ছে একদম শেষ মিনিটে। তার আগে তো তারা 95 মিনিটে ইব্রাহিম গোল দেওয়ার পরে আবার 96 মিনিটের সঙ্গে সঙ্গে এমবাপ্পে আরেকটা গোল দিল, অসাধারণ গোল, একটা কোনাকুনি সুইং শটে গোল দিল। তো এলিস্টারের একটা কাটব্যাক ছিল, ওখান থেকে চমৎকার বল দিল এলিস্টার এমবাপ্পেকে। এমবাপ্পে একদম কোনাকুনি শটে প্রচণ্ড গতিতে গোলরক্ষক ঝাঁপিয়েছিলেন, বলটা হাতেও লাগিয়েছে, কিন্তু বলটা আসলে আমার মনে হচ্ছে সে আসলে তার বলের মুভমেন্টটা বুঝতে পারে না, সুইংটা এবং গতিটা বুঝতে পারে না। সে একটু 1 সেকেন্ড হয়তো দেরি করছে, 1 সেকেন্ড জাস্ট আমার কাছে মনে হয়েছে যে সে বলের কোনাকুনি শটের যে বলের যে সুইংটা বোঝার জন্য অথবা গতি বোঝানো, আমার মনে হচ্ছে গতিটা এখানে একটা ফ্যাক্ট। সে গতিটা বুঝতে 1 সেকেন্ড দেরি করেছে। 1 সেকেন্ডে তার হাতে নইলে কিন্তু বল চলে আসে। সে হাতটা যখন ডান দিকে বাড়ালো, হাতের জাস্ট একটু ওপর দিয়ে 1 সেকেন্ড আগে হাতটা চলে গেল। সে দেরি করার কারণে, বলটার গতির কারণে বলটা জালে চলে গেল। হ্যাঁ, এইটা বলবো যে এ যাবৎকালে আমার দেখা মানে এই বিশ্বকাপের সেরা গোল। তার দূরপাল্লার যে শটটা, একদম ডি বক্সের অনেক বাইরে থেকে শট। তো এমবাপ্পের এই জাদুতে তারা ফিরল। এমবাপ্পে তো আপনি জানেন যে আসলে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। তো এমবাপ্পে যদি এই খেলাটা না খেলতো, এমবাপ্পে আসলেই তার ফিনিশিংটা, এই তাদের এরকম একটা এত বড় অস্ত্র আছে ফ্রান্সের, এটা তাদের জন্য একটা বিরাট পাওয়া। এমবাপ্পের খেলার কারণেই ফ্রান্স তারপর ঘুরে দাঁড়িয়ে গেলো। তারপর তো সেই গোলটা, আত্মঘাতী গোলটা তারা খেয়েই গেছিলো, বারবার রিপ্লেতে দেখাচ্ছিল যদি এটা খেয়ে যেত তাহলে তো খেলার রেজাল্টটা কী হতো। তো বলবো যে ওভারঅল এমবাপ্পে অসাধারণ খেলেছে। এমবাপ্পের কারণে ফ্রান্স কালকে আসলে, হ্যাঁ এমবাপ্পে অসাধারণ খেলেছে, কিন্তু ফ্রান্স আসলে অসাধারণ খেলেনি মোটেই না। এবং এই ফ্রান্সের যে ডিফেন্স, এই ডিফেন্স খেলে আসলে ফ্রান্স কত দূর যাবে সেটাই এখন প্রশ্নবিদ্ধ। আচ্ছা, আমরা পরবর্তীতে আমাদের যে ম্যাচগুলো আছে সেগুলোতে যাব, তবে এর আগে আমি যেহেতু আজকে একসাথে বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেগুলো আসলে খুব একটা টানটান উত্তেজনাপূর্ণ না হলেও বা হচ্ছে যেহেতু মানে রুটিন ওয়ার্ক হিসেবে আমরা সেটা নিয়েও একটু আলোচনা করি যে গ্রুপ আই এর থেকে ইরাক আর নরওয়ে, এবং নরওয়ে এখানে 4 গোল, ইরাক 1 গোল। আর এটা হয়েছে বোস্টন স্টেডিয়ামে, আর সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে হয়েছে গ্রুপ জে,
অস্ট্রিয়া ভার্সেস জর্ডান, যেখানে অস্ট্রিয়া 3 গোল, জর্ডান 1 গোল। অর্থাৎ বলা যায় যে এখানে আর শূন্য গোলের নেই। তো ইরাক ভার্সেস নরওয়ে, মানে এখানে খালি গোল নরওয়ে। হ্যাঁ, তো এটা অনুমেয়ই। আপনি যদি বলেন ইরাক লাস্ট প্রীতি ম্যাচে স্পেন থেকে খেলে আসলো, তারা বিশ্বকাপের রিহার্সাল ম্যাচে, যে ওখানে স্পেনের সঙ্গে কিন্তু তারা ড্র করে আসছে। ইরাকের একটা আত্মবিশ্বাস ছিল। ইরাক পুরো ম্যাচে খারাপ খেলেন আমি বলবো, কিন্তু নরওয়ে কিন্তু এখানে ইউরোপিয়ান যে বাছাই পড়বে সেখানে নরওয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসছে, এবং তার গ্রুপে কে ছিল? ইটালি ছিল। ইটালিকে একদম বিট করে, ইতালিকে একদম বিদায় করেই বলবো। ইতালিকে ওই নরওয়ের কারণে বিশ্বকাপ আসলে মূলত চান্স পায়নি ইটালি, 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন। সেই নরওয়ে, এবং নরওয়ে পুরা ম্যাচে যেভাবে পুরা বাছাই পর্বে যেভাবে খেলে, সবচেয়ে বেশি গোল ইউরোপিয়ান হিস্ট্রিতে বিশ্বকাপের মধ্যে বাছাই পর্বে সবচেয়ে বেশি গোল দিয়ে আসছে নরওয়ে। তো নরওয়ের কাছে এটা অনুমেয় ছিল। তাদের আর্লিং হল্যান্ড আছে, সে তো বিশ্ব সেরা একজন স্ট্রাইকার, তার সেও গোল করেছে, এবং নরওয়ে 4টা গোল করেছে, ইরাক 1 গোল দিয়েছে। ঠিকই আছে, আমার কাছে মনে হয় যে এটাই অনুমেয় ছিল। মানে নরওয়ের কাছে আসলে ইরাক খুব শিশুতোষ হয়ে গিয়েছে হ্যাঁ, এবার। মানে এই নরওয়ে হচ্ছে কি, নরওয়ে একদম তাদের যে ধারাবাহিক খেলাটা এটাই খেলেছে, এবং এই খেলাটা এগুলো কিছু বার্তা দিচ্ছে আমাদেরকে, যে এই নরওয়ে, সুইডেন, তারা কিন্তু বার্তা দিচ্ছে যে আসলে বড় দলগুলোর ক্ষেত্রে অস্ট্রিয়া, যে আমরা কিন্তু আছি, এমন একটা বিষয়। এবং আরেকটা যেটা মনে হলো যে নরওয়ের যে পলিশিং গত কয়েকবারের তুলনায় আসলে নরওয়ে মনে হয় আরো অনেক বেশি সুসংগঠিত এবার। অনেক অনেক, এটা তো আপনি জানেন যেটা অনেক বড় দলগুলোর মধ্যে বহুদিন পরে, ঘাটতি 2 আছে। যুগ পরে প্রায় নরওয়ে এই খেলতে এবার বিশ্বকাপে চান্স পেল। এবং সত্যিকার অর্থে ইউরোপিয়ান দল যেটা হয়, যে এশিয়া বা কনকাকাপ বা এরা যখন খেলে, তারা যখন অনেক দিন পরে বিশ্বকাপে খেলতে আসে, ওই দলটা থাকে একটু নড়বড়ে, যেটা আমরা ইরাকের ক্ষেত্রেই দেখলাম, যে অনেকদিন পরে খেলতে আসছে, তারা বাছাই পর্বে প্লে অফ খেলে আসছে, বলিভিয়ার সাথে জিতে তারপরে আসছে খেলতে। তাদের ইরাকের সেই নড়বড়ে অবস্থা, নরওয়ে যে এতদিন পরে আসছে, নরওয়ের মধ্যে সেটা দেখা যায় না, এবং দুর্দান্ত পারফরমেন্স ছিল নরওয়ের। নিঃসন্দেহে নরওয়ে অনেক দূর যাবে আমার কাছে যেটা মনে হয়। সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল আশা করা যায়। হ্যাঁ, নিশ্চয়ই এমনই হতে পারে। ঠিক আছে। আর এরপরে যদি আসি এই অস্ট্রিয়া ভার্সেস জর্ডান, এখানে অস্ট্রিয়া জর্ডান কাছাকাছি, আমার মতে আমি বলবো যে মানে কাছাকাছি মানের দল, কাছাকাছি না, ও অতটা কাছেরও না। জর্ডান, আপনি জানেন যে এবার বিশ্বকাপে প্রথম খেলতে আসছে, তো জর্ডান এশিয়া অঞ্চল থেকে বেশ ভালোভাবেই কোয়ালিফাই করেছে, কিন্তু এটা জর্ডান অস্ট্রিয়া আমার কাছে ওরকম কাছাকাছি মনে হয় না, কারণ অস্ট্রিয়াও কিন্তু যথেষ্ট ভালো খেলে তারা প্লে অফ পার হয়ে এখানে আসছে। অস্ট্রিয়ার যে গতি খেলার, তাদের ইউরোপিয়ান স্টাইলের যে খেলা, তাদের গতি, পাসিং, তাদের মিডফিল্ড, ইউরোপের, আপনি জানেন ইউরোপের সবসময় মিডফিল্ড কেন্দ্রিক খেলা খেলে, এবং অস্ট্রিয়ার সেই একই ধাঁচের খেলা। অস্ট্রিয়ার মিডফিল্ড, এই যে ইংল্যান্ডের মিডফিল্ড বলি আমরা, স্পেনের মিডফিল্ড বিশ্বসেরা, এই ধাঁচেরই কাছাকাছি, যে অস্ট্রিয়াও সেটা খেলেই জিতেছে। এবং অস্ট্রিয়ার খেলা তো জর্ডানের সাথে তারা 3-1 গোলে জিতেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে অস্ট্রিয়া ভার্সেস আর্জেন্টিনা যখন খেলা হবে, ওইটা একটা চমৎকার ম্যাচ হবে। তখন বোঝা যাবে যে আর্জেন্টিনাকে পরীক্ষা দিতে হবে ওই দিন। আমি বলবো আলজেরিয়ার সাথে তারা, আলজেরিয়া তাদের কাছে ধারে কাছে আসতে পারে না খেলায়, পুরো খেলাটা তারা নিয়ন্ত্রণ করেছে আর্জেন্টিনা, কিন্তু অস্ট্রিয়ার সাথে যদি তারা এই খেলাটা ধরে রাখতে পারে, তাইলেই আমি বলতে পারবো যে আসলে আর্জেন্টিনা কত দূর যাবে। আর্জেন্টিনা ম্যাচ মানে শিরোপার কাছাকাছি চলে যাবে, ফাইনাল খেলবে, নাকি এর আগেই মানে সম্ভাবনা আছে কোনো বড় দলের সাথে হেরে যাওয়ার, সেটা আমরা অস্ট্রিয়া ম্যাচ দেখেই বলতে পারবো। কারণ অস্ট্রিয়া সেরকমই একটা দল যে আসলে বড় দলগুলোর একটা প্রতিচ্ছবি। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইউরোপের এই পরাশক্তিগুলো একটা প্রতিচ্ছবি কিন্তু অস্ট্রিয়া। কিন্তু সেই তুলনায় আসলে তাহলে তো বলতে হবে যে আসলে জর্ডান প্রথমবার বিশ্বকাপে ম্যাচ খেলার হিসেবে জর্ডানের পারফরমেন্স ভালো, অবশ্যই ভালো। তারা গোলও দিয়েছে। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে তারা যে রেজাল্ট করেছে, তারা অস্ট্রিয়ার সাথে যে খেলাটা খেললো, অস্ট্রিয়ার এই পাসিং সিস্টেমের কাছে তারা হার মানে নেয়, তারা সম্মান তালেই খেলেছে। স্কোর লাইনও সেটা বলে দেয় যে 3-1, হালিতে গোল খায় নাই। তো এটা তো মানে একটা দারুণ ব্যাপার। অবশ্যই জর্ডানকে কি মোটামুটি আশা করা যায় যে পরের ম্যাচগুলোতে, পরের ম্যাচগুলো দেখেন, আমি আমার কাছে একটু যা দেখেছি যে জর্ডানকে, আমি কেন বললাম যে কাছাকাছি, যে প্রথমবারের
টিম হয়ে প্রথমবারের ওরা যে শক্তির বার্তাটা প্রদর্শন করলো এবং অস্ট্রিয়ার আগে পরের ম্যাচের হিসেবে অস্ট্রিয়া মানে একই ধারাবাহিকতায় আছে, কিন্তু জর্ডান প্রথমবার হিসাবে যে শক্তি প্রদর্শন করলো, মানে মনে হচ্ছে যে জর্ডান যদি আসলে আরো ভালো করে পলিশ করে তাহলে ওদের দিয়ে আরো ভালো কিছু আনা হ্যাঁ, সম্ভব। পরবর্তী ম্যাচগুলো তারা আরও তাদের প্রথম ম্যাচে একটু নড়বড় একটু হেজিটেশনের মধ্যে থাকে প্রতিটা দলই, বিশেষ করে অ্যাটাকিং এবং মিডফিল্ডের ক্ষেত্রে তারা আসলে ওইভাবে করে অপোনেন্টকে না বুঝেই উঠতে চায় না, যেটা কেপ ভার্দে করলো, তারা না বুঝে উঠতে চায় না এবং উঠেও না পুরা ম্যাচে। স্পেন তাদের খেলাটা খেললো কিন্তু গোল দিতে পারে না, তারা ওটাকে ভালোভাবে সেভ করেছে। তো এরকম এই কাজটা জর্ডান করেছে, তারা কিন্তু উঠেছে, গোলও দিয়েছে, মাঝমাঠে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে যথেষ্ট ভালো আমি বলবো যে একদম ডিফেন্সটা করেছে। তো জর্ডান একটু প্রবলেমও আছে কি, জর্ডান আলজেরিয়া ম্যাচটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হবে, ওই ম্যাচে যদি জর্ডান কিছু একটা করতে পারে, পয়েন্ট পায়, সেক্ষেত্রে জর্ডান একটা সুযোগ আছে। আর জর্ডান এরপর আর খেলবে আর্জেন্টিনার সাথে, খুব ডিফিকাল্ট হবে ম্যাচটা যদি। আর জর্ডানের আসলে এই গ্রুপটা একটু প্রবলেম হয়ে গেছে, এখানে অস্ট্রিয়ার মতো দল আছে, আলজেরিয়া, আর্জেন্টিনার মতো দল আছে, তাদের সাথে খেলে পরবর্তী রাউন্ডে যাওয়াটা আমার কাছে মনে হচ্ছে একটু ডিফিকাল্ট। তবুও যদি মানে প্রথমবার বিশ্বকাপে এসে যতদূর যেতে পারে সেটাই অ্যাচিভমেন্ট নিঃসন্দেহে। আচ্ছা, এরপরে আমি চলে যেতে চাই আমাদের আজকে রাত থেকে যে ম্যাচগুলো শুরু, রাত 11টায় আছে পর্তুগাল ভার্সেস কঙ্গো। আমাদের সবার প্রিয় বলতে আসলে বলবো যে ব্রাজিল হোক আর্জেন্টিনা হোক, রোনালদোরও তো আসলে শেষ ম্যাচ। হ্যাঁ হ্যাঁ, সবার। এবং ইন্টারন্যাশনালি আসলে রোনালদো হচ্ছে বিভিন্ন ত্রাণ সহযোগিতা, মানে খেলোয়াড় হিসেবে আসলে সে না যতটুকু প্রিয়, খেলোয়াড় হিসেবে তো অবশ্যই খেলোয়াড়দের কাছে প্রিয়, খেলোয়াড়দের বাইরেও যারা আসলে খেলার অঙ্গনের বাইরে রোনালদোর কথা চিন্তা করে, যে ফিলিস্তিন ইস্যু বা যে কোনো ইস্যুই হোক, এই রোনালদোর যে মানে সাহায্যকারী যে মনোভাবটা, এটার জন্য রোনালদোর আসলে প্রচুর বড় একটা ফ্যান বেজ আছে। আর এরপরে আছে হচ্ছে ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়া, সেটা হচ্ছে রাত 2:30টায়, দুইটায় সরি। তো পর্তুগাল আর কঙ্গো দিয়ে শুরু করি। পর্তুগাল হাড্ডাহাড্ডি টিম, কঙ্গো শক্তিশালী টিম। হাড্ডাহাড্ডি টিম বলবো কিনা জানি না, কারণ হচ্ছে কঙ্গো যেহেতু প্লেয়াররা খুব শক্তিধারী, এরা হচ্ছে আসলে গায়ের জোরে খেলার একটা মনোভাব রাখে সব সময়, কিন্তু কৌশল ছাড়া তো আসলে আর খেলা না। পর্তুগাল এবং কঙ্গো ম্যাচটাতে কি হতে পারে যদি প্রেডিকশনে যাই? আমি প্রেডিকশনের যাওয়ার আগে আমি বলবো যে আপনি যেটা বললেন রোনালদোর কথা একদম আলাদা করেই বলতে হয়। তো এই রোনালদো কিন্তু একার হাতে এই দলটাকে গড়েছে এইভাবে করে। হ্যাঁ, তাকে আজকে যেটা বলেন যে রোনালদোর যে চ্যারিটি মনোভাব, সারা ওয়ার্ল্ডে ইউনিসেফের সঙ্গে কাজ করে, সে শিশুদেরকে গাজায় সে করেছে, ফিলিস্তিনে সে আফ্রিকার অনেকগুলো কান্ট্রিতে করেছে, এশিয়ায় করেছে। তার যে নিজের তহবিল থেকে সে যে সাহায্য করাটা, হ্যাঁ এটা মেসিও করে। তো এই জন্য বলবো যে কিংবদন্তির যদি তালিকা করি এখন দুইজন সেরা না কিংবদন্তি, তাইলে অবশ্যই এর মধ্যে মেসি এবং রোনালদো নিঃসন্দেহে। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য আমাদের শুভকামনা থাকবে, তারও এটা ষষ্ঠ বিশ্বকাপ মেসির মতন, তারও শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে হয়তো। তো এই ম্যাচে রোনালদো পর্তুগাল মুখে আছে, আসলে এই ম্যাচ না, তারা এই ম্যাচটাও খেলতে আসে না, তারা খেলতে আসছে ফাইনাল ম্যাচ বিশ্বকাপের। তো তাদের টার্গেট ফাইনাল। কঙ্গোর সাথে শুরু হবে। কঙ্গো আপনি বললেন যে আফ্রিকান দলগুলো যেটা হয় যে তারা শারীরিক শক্তি দিয়ে খেলে, তাদের পাসিং সিস্টেম ভালো, তাদের কঙ্গোর আমি দেখেছি যে কঙ্গোর ইয়েটাও ভালো, ডিফেন্সটা যথেষ্ট ভালো, তাদের সেন্টার ব্যাকরা ইউরোপিয়ান বিভিন্ন টিমে খেলে। তো কঙ্গো কিন্তু ফিফা র্যাঙ্কিংও অনেক আগানো। তো এই গণপ্রজাতন্ত্রী কঙ্গো হচ্ছে যে এবারের বিশ্বকাপে একটা মানে চমক দেওয়া একটা দল হতে পারে। তো পর্তুগালের সাথে খেলা, পর্তুগাল অবশ্যই খেলাটা হবে আমার মনে হচ্ছে পর্তুগালের অ্যাটাক বনাম কঙ্গোর ডিফেন্স, এইটাই আসলে খেলাটা হবে পুরো ম্যাচটা। আসলে এটাই দেখার একটা বিষয় হবে যে আসলে পর্তুগাল এই দেয়াল ভেদ করে, চীনের প্রাচীর ভেদ করে কত গোল দিতে পারে, ক্রিস্টিয়ানো রোনালদো গোল দিতে পারে কিনা, ব্যান্ডিস গোল দিতে পারে না, এটা হচ্ছে তাদের বিষয়। এবং পর্তুগাল চাইবে যে তারা রোনালদোর জন্য এবারের বিশ্বকাপটা জিতুক, যেমনটা চেয়েছিল আর্জেন্টিনা মেসির জন্য বিশ্বকাপ জেতা, তারা 2022 সালে সেটা করেছে। তো এবার সবাই চাচ্ছে যে পর্তুগাল জিতুক।
রোনালদোর জন্য। রোনালদোর যত একটা তার অনেক ব্যালন ডি'র জিতেছে, বহুবার সর্বাধিক তার রেকর্ড, এবং তারা ইউরো জিতেছে। তো তারা ইউরো কিন্তু অনেকবার, এই যে 2006 সালে তারা, তারপরে তারা সেমিফাইনালও খেলেছে, কিন্তু কখনো কাপ জিততে পারে না। এবং পর্তুগাল যেই মাপের দল, তাতে তারা একটা কাপ, বিশ্বকাপ ডিজার্ভ করে আসলে। আশা করা যায় এবার যদি তারা তাদের মূল খেলাটা খেলতে পারে, রোনালদো কেন্দ্রিক যে খেলাটা, এবার তাদের মাঝমাঠ ডিফেন্স সবই খুবই শক্তিশালী। এবার তারা একদম অন্য ধরনের অন্য একটা দল হয়ে আসছে, সব ভেঙে চুরে করা একদম পুরা দল, একটা কমপ্লিট একটা দল। এই দলটার এইবারই আমি বলবো যে সুবর্ণ সুযোগ তাদের। কালকের ম্যাচটা, হ্যাঁ ডেফিনেটলি কালকে একটা ম্যাচ আছে তাদের, তারা কিন্তু এটা নিয়ে ভাবেও না, হয়তো তারা হয়তো সামনের দিকগুলো নিয়ে চিন্তা করে। তো কঙ্গোর সাথে ওই ফাইটটা দিয়ে তারা শুভ একটা সূচনা করবে। এটা রোনালদোর জন্য আমরা বলছি যে এটা রোনালদো ভক্তদের চাওয়া থাকবে, এবং আশা করা যে একটা ভালো ম্যাচ হবে। তো এটা হলো কঙ্গো ম্যাচ। আর যেটা আপনি বললেন যে ইংল্যান্ডের ম্যাচ, ভার্সেস ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ক্রোয়েশিয়া কিন্তু এই টুর্নামেন্টের যে কটা বিগ ম্যাচ ফার্স্ট রাউন্ডে, তার মধ্যে কিন্তু এটা একটা। এবং মানে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার কথা যদি চিন্তা করি, যে মনে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইটা হবে ডেফিনেটলি, কারণ হচ্ছে ক্রোয়েশিয়া দুইটা বিশ্বকাপে ফাইনাল খেলেছে, ইমিডিয়েট এই গত বিশ্বকাপের আগের দুইটা বিশ্বকাপে ফাইনাল খেলেছে। তো তারা হচ্ছে ওই ধরনের একটা টিম ক্রোয়েশিয়া। তো ক্রোয়েশিয়ার যেই তাদের সেই আগের লুকা মদ্রিচের সেই ধারটা অতটা না থাকলেও ইভান পেরিসিচ নাই, কিন্তু ইভান পেরিসিচের সেই ধার না, কিন্তু তারা কিন্তু আমার মনে হচ্ছে যে ইংল্যান্ডের মতো দলকে তারা রুখে দেওয়ার জন্য ক্রোয়েশিয়ার যথেষ্ট তাদের রিসোর্স রয়েছে। আমি বলবো যে তাদের দলের মধ্যে যারা আছে ডিফেন্স মিডফিল্ডে, তারা অনেক গতিশীল ফুটবল খেলে, ছন্দময় ফুটবল খেলে। সেই ফুটবলে ইংল্যান্ড তো প্রচণ্ড গতিতে তারা বিশ্ব সেরা বলতে হবে, আগ্রাসী, হ্যাঁ আগ্রাসী টাইপের। তাদের হ্যারি কেনের নেতৃত্বে তারা খেলবে, এবং চমৎকার একটা ম্যাচ হবে। ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া আমি বলবো যে একদম 50-50। মানে ওই ওনার নামও হচ্ছে হ্যারিকেন, এবং উনি মানে মাঠে খেলেনও হচ্ছে এই ঘূর্ণিঝড়ের বুতে একদম হ্যারিকেন হয়ে যায়। হ্যারিকেন ঘূর্ণিঝড়ের বেগে সে যখন খেলে, এবং তার যে এই মেসির মতনই যে আর্জেন্টিনা হয়তো পেছন থেকে ওই পাসগুলো পায়, হ্যারিকেন অতটা পায় না। তো হ্যারিকেন কিন্তু ফিনিশিংয়ে বিশ্ব সেরাদের একজন। মেসিকে যদি বলেন 1 নাম্বার, আমি বলবো হ্যারিকেন 2 নাম্বার বর্তমান বিশ্বে। আচ্ছা, এরপরে আরও ম্যাচ আছে হচ্ছে ঘানা ভার্সেস পানামা, এবং হচ্ছে উজবেকিস্তান ভার্সেস কলম্বিয়া। হ্যাঁ, এই দুইটা ম্যাচের মধ্যে ঘানা আর পানামার ম্যাচটা, পানামার সম্পর্কে আমরা খুব একটা দেখি, তারা মধ্য আমেরিকা কনকাকাফ অঞ্চলে বাছাই পর্ব খেলে আসছে। মনে হচ্ছে যে পানামা ভালোই ফাইট দিবে, তাদের সেই শক্তিও আছে। পানামার একেবারে খারাপ দল না, যথেষ্ট ভালো দল, এবং পানামা যদি তাদের নিজের খেলাটা খেলতে পারে, তারা ফাইট দিবে ঘানার সঙ্গে। কিন্তু ঘানা তো আফ্রিকার অন্যতম সেরা একটা দল, তারা বাছাই পর্ব সেটা দেখাচ্ছে যে গ্রুপ পর্বে, বাছাই পর্বের প্রতিটা ম্যাচে তারা জিতে আসছে। তো ঘানা যদি তাদের স্বাভাবিক, দুই দলে যদি তাদের স্বাভাবিক খেলাটা খেলে, সেক্ষেত্রে ঘানার আমার মনে হয় এখানে ম্যাচটা জিতে যেতে পারে। আর আছে হচ্ছে উজবেকিস্তান ভার্সেস কলম্বিয়া। এই উজবেকিস্তান হচ্ছে আমাদের এশিয়ান টিম। তো এশিয়ান টিম হিসেবে উজবেকিস্তান কিন্তু যথেষ্ট ভালো টিম, খুবই ভালো টিম, মানে প্রত্যেকবারই আসলে পিছিয়ে পড়া টিম না। তারপর উজবেকিস্তান আমি বলবো যে এখানে খেলতে এসছে, জিততেও এসছে। তারা অতটা মানে তাদেরকে হেলায় ফেলা করা ঠিক হবে না, কারণ উজবেকিস্তান যথেষ্ট ভালো করেছে, তারা পুরো টুর্নামেন্টই ভালো করেছে মানে বাছাই পর্বের ম্যাচগুলোতে। তো সেক্ষেত্রে আমি বলবো উজবেকিস্তান ভালো খেলবে। এবং কলম্বিয়ার কথা যদি বলি, যে বড় দলগুলোকে আমরা বলি শিরোপা প্রত্যাশী যারা আছে, এর বাইরে কয়েকজন, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, এদের বাইরে যদি আপনি বলেন যে দুইটা টিম, আমি আগেও একটা এই প্রোগ্রামে বলেছিলাম যে দুইটা দল আমার মতে এবার বিশ্বকাপে ডার্ক হর্স, এবং ডার্ক হর্সটা যে কোনো কিছু করতে পারে, কি করতে পারে আমি সেটাও জানি না, মানে কখন উল্টে যায়, তার কোথায় যেতে পারে। এই দুইটা দল, একটা হচ্ছে মেক্সিকো আর একটা হচ্ছে কলম্বিয়া, এই দুইটা দল যে কোথায় যাবে আসলে আমরা প্রেডিকশন করতে পারবো না এখন। এরা যদি এবার সেমিফাইনাল খেলে, এরা যদি ফাইনাল খেলে, আমরা অবাক হব না। সেই দুইটা দলের মধ্যে একটা হচ্ছে কলম্বিয়া, তাদের যে হামেদ রদ্রিগেজ এবারও তাদের ক্যাপ্টেন, তারপরে হচ্ছে দিয়াজ, সে পৃথিবীর অন্যতম এখন তরুণ প্রতিভা। তো এই টুর্নামেন্টে তারা যদি
ফাইনাল খেলে সেটা অবাক হব না। সো আমার কাছে মনে হচ্ছে যে উজবেকিস্তান কলম্বিয়া ম্যাচটা ইন্টারেস্টিং হবে, কিন্তু কলম্বিয়ার জন্য এইটা প্রথম একটা খেলা যে তাকে দেখাবে যে আমরা আসলে এখানে শিরোপা জয়ের জন্য আসছি প্রথমবারের মতো। তো কলম্বিয়া এই ম্যাচটা নিঃসন্দেহে ফেভারিট, এবং কলম্বিয়া যদি তাদের স্বাভাবিক ছন্দে থাকে তাহলে উজবেকিস্তানের এখানে পেরে ওঠা খুব ডিফিকাল্ট হবে। প্রথম ম্যাচে ঝরে পড়ার সম্ভাবনাও থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, আমি শেষ করব, তবে শেষ করার আগে আমরা প্রেডিকশন দিয়ে একটু শেষ করার চেষ্টা করি। যদিও আসলে প্রেডিকশনই, হ্যাঁ, প্রেডিকশন তো প্রেডিকশনই, তবুও সেটা হচ্ছে মানে দর্শকদেরও একটা প্রেডিকশন থাকে রাইট। যারা কন্টিনিউ খেলা দেখে, আর আমরাও যেহেতু আসলে সারাদিন খেলা নিয়েই সংবাদ কভার করতে হচ্ছে। ঘানা ভার্সেস পানামা, কাকে ধরবেন? ঘানা 2-0 গোলে জিতবে। 2-0 গোল। ইংল্যান্ড ভার্সেস ক্রোশিয়া, এটা আমার আমার হিসাবে একদমই আনপ্রেডিক্টেবল। এটা আনপ্রেডিক্টেবল, এটা আসলে বলা কঠিন। 50-50, 50-50 হতে পারে, 2-2 গোলেও হতে পারে, আবার হ্যাঁ 2-2 গোলে হতে পারে, 1-1 গোলেও হতে পারে, আবার 2-1ও হতে পারে। পর্তুগাল ভার্সেস কঙ্গো, পর্তুগাল ভার্সেস কঙ্গো ধরেন 3-0। 3-0। কঙ্গোকে এক দেওয়া যায় না? না, মনে হয় না। কঙ্গোর ডিফেন্স ভালো, যদি এক দেওয়া যায় করতে পারে তারা হয়তো গোল। আমার একটা প্রেডিকশন যে আর সর্বশেষ হচ্ছে উজবেকিস্তান ভার্সেস কলম্বিয়া। এখানে 3-1 কলম্বিয়া। কলম্বিয়া 3, উজবেকিস্তান 1। ওকে, অসংখ্য ধন্যবাদ হীরা ভাই। দর্শক, এই ছিল আজকের বিশ্বমাতানো বিশ্বকাপের এই পর্যন্তই। আমরা আবার পরবর্তীতে আগামী দিন হাজির হব কালকে যে ম্যাচগুলো, মানে অর্থাৎ আজকে রাত থেকে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে সেগুলো নিয়ে তুলনামূলক বিস্তারিত পর্যালোচনা নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, এবং এই যে আমরা যে প্রেডিকশন করলাম, এই প্রেডিকশন নিয়ে আপনাদের কি প্রেডিকশন, অর্থাৎ আগামীকালকের ম্যাচে কারা নিজেদের অবস্থান সিকিউর করতে যাচ্ছে বিশ্বকাপে, সেই বিষয়টি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। এবং পরবর্তী আপডেটগুলো পেতে ভিউজ বাংলাদেশের পেজ এবং ভিউজ বাংলাদেশের ইউটিউব চ্যানেল ফলো রাখুন। ধন্যবাদ।